একনেকে ৪৫,০০০ কোটি টাকা ব্যয়ে ২৫ প্রকল্প অনুমোদন। ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে বললেন ধর্ম উপদেষ্টা। এবং নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ কূটনীতিকদের, জানালেন সিইসি। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ৪৫,১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয় হবে। আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন, ৬টি সংশোধিত এবং ৫টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ১০,৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২,০১৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ২,২৯১ কোটি ৭৮ লাখ টাকা। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। চলতি মাসের ২৮ তারিখে এই প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলনে তিনি একথা জানান। বলেন, দেশকে পাল্টাতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় হ্যাঁ ভোট দিন। এ সময় তিনি অভিযোগ তোলেন, গণভোট নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, গোলাপি ব্যালটে দেশের ভবিষ্যৎ, তাই ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দিতে হবে। গুম, খুন আর নৈরাজ্যের যুগে ফিরতে না চাইলে হ্যাঁ ভোট জরুরি। দেশে ফেরাউনের শাসন তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীর অতি ক্ষমতার কারণে। তিনি আরও বলেন, হ্যাঁ ভোট জিতলে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার মধ্যে থাকবে, এতে দুর্নীতি কমবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদে ধর্মের কথা নাই, বিসমিল্লাহ নাই, এগুলো মিথ্যা প্রচারণা। আমরা বিভ্রান্ত হব না। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ হ্যাঁ ভোট জয়যুক্ত করে আমরা দেশের নূতন টার্নিং পয়েন্ট আগামীতে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। গণভোটে আপনি প্রার্থী, আমি প্রার্থী, আমরা প্রার্থী, কারণ আমরাই ভবিষ্যৎ ঠিক করব। গণভোটে জিতলে আপনার আমার যে পথরেখা আমরা তৈরি করে দেব, যে দিক নির্দেশ আমরা দিয়ে দেব, আগামী বছরগুলোতে যারাই ক্ষমতায় থাকবেন তাদেরকে সেই দিক নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। সকলে নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে টেকসই হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বিমানবন্দরে নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযান শেষে তিনি কথা বলেন। জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিআরটি এর মাধ্যমে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রাথমিকভাবে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার দিয়ে কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান। বলেন, বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখার এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকায়ও উদাহরণ হয়ে উঠবে বলে প্রত্যাশা করেন তিনি। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখার মাধ্যমে নগর জুড়ে দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব। জুলাই গণ অভ্যুত্থানের সময় দায়িত্ব পালন করতে গিয়ে ৬ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের কারো কাছেই ন্যূনতম সুরক্ষা সামগ্রী ছিল না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন,
সেই ঐক্য যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থাকে। অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, এই সময়ে আপনারা কতটা প্রাণ খুলে মুক্তভাবে সাংবাদিকতা করেছেন সেটি ভেবে দেখুন। সমালোচনার ক্ষেত্রেও কোনো বাধা ছিল না। আমাদের জুলাই আগস্টে আন্দোলনে 2024-এর গণ অভ্যুত্থানে 6 জন জার্নালিস্ট মারা গিয়েছেন, তাদেরকে ব্রুটালি খুন করা হয়েছিল। অনেস্টলি এটার জন্য ওয়ান অফ দ্য রিজন, এটার জন্য দায়ী হচ্ছে এই একটা জার্নালিস্টকে কোনো প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দেওয়া হয়নি। যারা জার্নালিজম করলেন, যারা নিজেদেরকে একদম সামনে ফ্রন্ট লাইনে যে নিজেকে সামনে নিয়ে আসলেন, নিয়ে এসে তাদের জীবনকে উৎসর্গ করলেন, তাদের একটা হেলমেট ছিল না, তাদের একটা প্রোটেক্টিভ ভেস্ট ছিল না, তাদের একটা গগলস ছিল না, তাদেরকে ইভেন এই যে টিয়ার গ্যাস, এত টিয়ার গ্যাস দিতে হয়েছে, তাদের একটু টিয়ার গ্যাসকে থেকে মুক্তির কোনো কিছু ছিল না। বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও মিশন প্রধান গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। দুপুরে রাজধানীর একটি হোটেলে আসন্ন নির্বাচন নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে তিনি একথা জানান। বলেন, কূটনীতিকরা নির্বাচন কমিশনের নেওয়া প্রস্তুতি ও উদ্যোগের প্রশংসা এবং সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সুন্দর নির্বাচন উপহার দিতে তার কমিশন সর্বোচ্চ কঠোরতার সঙ্গে কাজ করছে বলেও জানান সিইসি এম নাসিরউদ্দিন। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি, তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো। ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলতে চাইলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট মন্তব্য করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি করতে দেয়া হবে না, চাঁদাবাজদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সকালে রাজধানীর যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায় জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন, দেশে ফ্যাসিবাদ কায়েম হবে, তাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে তাদের বুকে গুলি চালানো হবে, এসব আর দেখতে চান না। যুবক যুবতীদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিয়ে দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে মেয়র কাউন্সিলরদের বছরে 4 বার পচা ডোবা পানিতে গোসল করানো হবে। সমাবেশে ঢাকা 4 আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন এবং ঢাকা 5 আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে ভোট চান জামায়াত আমির। আর দেখতে চাই না দেশে কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে, দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছোড়া হবে, আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদের সকল জ্বর যদি কেটে দিতে হয়, 12 তারিখ ইনশাআল্লাহ গণভোটে হা বলতে হবে। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি। এই লড়াকু জাতি আজাদের জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ। আজাদি সম্পূর্ণ অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না। চুরি হওয়া মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তন করে সেই মোবাইল বাজারে নতুন নামে বিক্রি করা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি সাইবার বিভাগ। রোববার GMP মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, মোবাইল চুরি কিংবা হারিয়ে যাওয়ার পর চক্রটি নতুনভাবে সেই মোবাইলের IMEI নম্বর পরিবর্তন করে। রাজধানীতেই 8 থেকে 10টি চক্র সক্রিয় আছে বলে জানায় ডিবি পুলিশ। আটককৃত ব্যক্তির কাছ থেকে IMEI পরিবর্তনের সফটওয়্যার ও সরঞ্জাম সহ 2টি ল্যাপটপ উদ্ধার করেছে ডিবি। আমরা গতকাল রাত্রে অভিযান পরিচালনা করার জন্য সেখানে গিয়েছিলাম। দোকানগুলো বন্ধ হওয়ার কারণে আমরা সেখান থেকে চলে আসি এবং আমরা এই আসামিকে রিমান্ডে নিয়ে আসবো। মহামান্য আদালত যদি আমাদেরকে বিজ্ঞ আদালত যদি আমাদেরকে রিমান্ড মঞ্জুর করেন,
আমরা রিমান্ডে নিয়ে আসবো, রিমান্ডে এনে আমরা বিস্তারিত আরও অভিযান পরিচালনা করবো ইনশাআল্লাহ। যে মোবাইল যারা চুরি করে তাদের একটা চক্র থাকে, সে মোবাইলগুলা ওদের মাধ্যমে আইএমআই চেঞ্জ করে মোবাইলগুলা বিভিন্নভাবে বিক্রি করে থাকে। না, আমরা প্রযুক্তিগত ব্যবস্থার দিকে যাব এখন। আমরা মাত্র গতকালকেই জিনিসটি করেছি। আমরা বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে এই মোবাইলগুলোকে আবার কিভাবে রিকভার করা যায় বা এটা কিভাবে এই জিনিসটা টোটালি বন্ধ করে যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বিএনপি জনগণকে বিক্রি করে নিজের সম্পদ বানায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুণা গাঁওয়ে নির্বাচনী গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপির কাছে আপনারা নিরাপদে থাকতে পারবেন, আপনাদের আমানতের খেয়ানত হবে না। এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার আমলে কথা বলার স্বাধীনতা ছিল না, কিছু বললেই ধরে নিয়ে যেত তারা। এ সময় এই নির্বাচনই তার শেষ নির্বাচন উল্লেখ করে তাকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা কোনদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না, আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি। আমরা আমাদের বাড়ি ঘর বাপ দাদার দেওয়া জমা বিক্রি করে রাজনীতি করি। এটা স্বীকার করেন তো নাকি? তাহলে আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করবো না। কক্সবাজারের কুতুবদিয়া মগনামা নৌরুটে আধুনিক সি ট্রাক চালু হওয়ায় দ্বীপ উপজেলা কুতুবদিয়ার যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দ্বীপের বাসিন্দারা। তবে ফেরিঘাট ইস্যুতে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে পেকুয়ার মগনামা ঘাটে সি ট্রাক চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বলেন, কুতুবদিয়া একটি গুরুত্বপূর্ণ দ্বীপ উপজেলা। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ ঝুঁকিপূর্ণ সাগরপথে যাতায়াত করে আসছেন। নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেই এই নৌরুটে সি ট্রাক চালু করা হয়েছে। অনুষ্ঠানে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ সলিম উল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আশা করব আমার এই বক্তব্যের মাধ্যমে যে অনেক দিনের প্রত্যাশা ছিল কুতুবদিয়ার লোকের, আজকে সেই প্রত্যাশা আশা করি কিছুটা হলেও প্রমাণ, হয়তো 100% হবে যখন আমরা আরো ইমপ্রুভ করতে পারবো। আর প্রত্যন্ত অঞ্চলের মিনিমাম যেটা যোগাযোগ ব্যবস্থা যদি না হয় তাহলে প্রত্যন্ত অঞ্চলের কোনো উন্নতি সম্ভব না। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। সকালে লাহোরে এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক প্যানেলের সদস্য আকিব জাভেদ। ঘোষিত স্কোয়াডে বড় চমক হিসেবে সালমান আগাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দলটিতে সাবেক অধিনায়ক বাবর আজম জায়গা পেলেও অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া নিয়ে ক্রিকেট মহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এ গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আজ ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে মালদ্বীপকে 14-2 গোলে উড়িয়ে শিরোপা নিশ্চিত করে সাবিনারা। এতে লিগ পদ্ধতির টুর্নামেন্টে 6 ম্যাচে সর্বোচ্চ 16 পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। ফাইনাল ম্যাচে প্রথমে মালদ্বীপ এগিয়ে গেলেও বাংলাদেশের সরাসরি ফ্রি কিক ও আক্রমণাত্মক খেলায় প্রথমার্ধে 4 গোল করে দল এগিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে আরও 8টি গোল যোগ করে জয় পাকা করে লাল সবুজের জার্সিধারীরা। এই ম্যাচে সর্বোচ্চ 4টি গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। এতে টুর্নামেন্টে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 13। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। একনেকে 45,000 কোটি টাকা ব্যয়ে 25 প্রকল্প অনুমোদন।
ইমামদের জন্য 100 কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে বললেন ধর্ম উপদেষ্টা। এবং নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ কূটনীতিকদের, জানালেন সিইসি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।